ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে মাগুরায় সড়ক অবরোধ, ঠাকুরগাঁওয়ে অভিযুক্তকে আদালতে তোলার সময় মারধর। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যে আইন সংশোধন, জানালেন উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি, 3 জনকে শোকজ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। এবার সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এনামের বিরুদ্ধে মামলা দুদকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। শিশু ধর্ষণ, নারী নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এগুলো দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্রের অংশ। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। ধর্ষকদের সাথে সাথে ঘটনা ঘটার সাথে সাথে প্রাথমিক প্রমাণ পেলেই আমরা ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে চাই। একই দাবিতে ভিসি চত্বরে মানববন্ধন করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছেন হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাও। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা। যে নির্মম লেভেলে ধর্ষণ হচ্ছে, শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। আমরা সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে আর কেউ ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সাহস না পায়। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্যাতক মনোবৃত্তি আপনারা মাইক্রো লেভেলে গৃহে সমাজে টিকিয়ে রাখছেন, এবং কিভাবে টিকিয়ে রাখা হয় তার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, তাহলে আসলে আপনি অন্যকেও চ্যালেঞ্জ করতে পারবেন না। যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। যদি হয়, সাথে সাথে তার বিচার হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও প্রতিবাদে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিক্ষুব্ধরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে দ্রুত বিচার দাবিতে মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ধর্ষণ নিপীড়নের ঘটনায় উত্তাল দেশ। রোববার সকালে মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণের সামনে শেষ হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। ধর্ষণে জড়িতদের বিচারে 3 দিনের আলটিমেটাম দেন তারা। পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বিগত বছর পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণের উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। মাগুরা শহরে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে বাকি 63 জেলায় দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা দর্শকের ফাঁসি ছাড়া কোনো অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। যদি এদের বিচার না করা হয়, আমরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজনে তবুও ধর্ষণের বিচার আমরা ইনশাল্লাহ করে ছাড়বো।
শুধু মাগুরা নয়, জেলায় জেলায় স্লোগানে স্লোগানে জানানো হয় প্রতিবাদ। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দাবি করেন বিক্ষোভকারীরা। একটি ছোট শিশু বাচ্চাও নিরাপদ নয়। আমরা কি এমন রাষ্ট্রে চেয়েছিলাম? সরকার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন আমল আসছে, কিন্তু নারীরা সে একইভাবে বঞ্চিত হচ্ছে। এতগুলো ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না? কেন তারা এখনো নিশ্চুপ? আমরা এর জবাব চাই। শুধু মিছিল, সভা কিংবা মানববন্ধনে সীমাবদ্ধ ছিল না কর্মসূচি, অবরোধ করা হয় বেশ কয়েকটি মহাসড়কও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ ঋষিপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে কয়েকজন মিলে 20 বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণ করে। খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যাওয়া হয়। জানা যায়, পরিবার থেকে বিচ্ছিন্ন ওই তরুণী। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেন আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে বলেও জানান তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। আর আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বোচ্চ সাজার দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেলও। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে,
তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আবারও কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি সহ এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এদিন গুমের অভিযোগ জমা দিয়েছেন সাবেক এক রাষ্ট্রদূত। রোববার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে। তদন্ত শেষ না হওয়ায় আরও 2 মাস সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি এবং এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত 2টি আবেদনই মঞ্জুর করেন। 2 জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18 মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতার কারণে 16 মাস তাকে আয়নাঘরে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। গুমের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক এই কূটনীতিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যে কোনো মূল্যে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রকাশ করা হবে টেলিকম খাতে 15 বছরের অনিয়মের শ্বেতপত্র। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে কুয়েত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ। বৈঠককালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতা করার আহ্বান জানান। আলোচিত 2 ব্যবসা প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন।
এদিন 650 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে রাজধানীর 2 রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দুদক। মিলেছে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ। পতিত স্বৈরাচার সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরেশোরেই অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। 11 টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে 39টি জমির দলিলে জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। একইভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিন মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানের বিরুদ্ধেও। সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে, অনুসন্ধানে এখনো শেষ হয়নি। এছাড়া রাজধানী গ্রিন রোডে রসনাবিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত 15 বছরে টেলিকম খাতে অনিয়ম দুর্নীতি নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করা হবে। কোনো সরকার যেন আর ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে, নেওয়া হবে সেই উদ্যোগও। গত 19 ফেব্রুয়ারি এক চিঠিতে 90 দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে স্টারলিংকের প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবা চালু করতে সরকার কতটা আগ্রহী তা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমরা যে কোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের আমলে টেলিকম খাতে হওয়া ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক। শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেবাদাতারা ঠিকমতো ইন্টারনেট সেবা দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। এ সময় মোবাইল অপারেটর এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকার হাউসের প্রতিনিধিরা। কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানিয়ে পুঁজিবাজারের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান তাদের। এদিকে কর্মকর্তাদের কাজে ফেরার অনুরোধ করেছেন বিএসইসি চেয়ারম্যান। নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ বাজার সংশ্লিষ্ট 7টি সংগঠন কমিশনের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করে তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে
খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। কমিশনকে জিম্মি করে দাবি আদায় নিন্দনীয় উল্লেখ করে নির্দোষ কর্মকর্তাদের হয়রানি না করার অনুরোধ জানান তারা। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এটি নিন্দা জানাচ্ছি। পরে বিএসইসি চেয়ারম্যান জানান এখনো যারা কাজে যোগ দেননি তাদের অপেক্ষায় আছে কমিশন। গতদিনও আপনাদেরকে বলেছি, সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই চলবে। নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতার জেরে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মিড ডে মিল চালু করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে স্কিল 4 প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি জীবনমুখী বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বক্তারা। কর্মকর্তার সংখ্যার সংকটের একটা প্রসঙ্গ আছে, সেই ক্ষেত্রে আমরা নিয়োগ দিব, কারণ আমাদের অনেক পোস্ট ভ্যাকেন্ট রয়ে গেছে, আমরা নতুন করে নিয়োগ দেব। প্রমোশনের একটা প্রসঙ্গ রয়ে গেছে, আমরা প্রমোশন দেব। চট্টগ্রাম অঞ্চলেই আমাদের একটা প্রকল্প চলছে, স্কিল 4 প্রজেক্ট বলে সেটা, যেখানে আমরা শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন রকম কাজের ট্রেনিং দিচ্ছি, যেন তারা কর্মক্ষম হয়ে ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছে তার কাছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে মেগা ফাইনাল, ভারত ভার্সেস নিউজিল্যান্ড। আসলে বিগ ম্যাচ। তবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের যে অবস্থা, টস জিতে তারা প্রথমে ব্যাট করছে, তাতে করে আসলে ভারতীয় দর্শকরা খুশি হবেন হয়তোবা, কেননা যেভাবে তারা স্টার্ট করেছিল, বিশেষ করে রাচিন রবীন্দ্র আমরা দেখেছি শুরুর দিকে পাওয়ার প্লেতে কি বিধ্বংসী ব্যাটিংটাই না করেছেন। তিনি একাধিক লাইফ পেয়েছেন, দুটো ক্যাচ ড্রপ হয়েছিল, তারপরও তিনি বলের চেয়ে বেশি রান করে এগোচ্ছিলেন। এক সময় মনে হচ্ছিল খুবই এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে, কিংবা হচ্ছে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে যেমন পুরো বিশ্বকাপটা জুড়ে দুর্দান্ত খেলা ভারত এসে ফাইনালে হেরে বসেছিল অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফরমেন্সের কাছে, তেমন কিছু হয় কিনা ভারতীয় দর্শকদের মনে সেই শঙ্কা উকি দিতে থাকে। পুরো স্টেডিয়ামের গ্যালারি কিন্তু নীল জার্সিতে, অর্থাৎ ভারতীয় দর্শকদের জার্সিতে ছেয়ে গেছে। তারা এমন একটা শঙ্কা জেগেছিল সবার মনে ঠিকই, কিন্তু সেখান থেকে দারুণ কামব্যাক করেছে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত কামব্যাক করেছে, সেটা বললেই হয়তো বা ঠিক হবে। রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনি পারলে পুরো 50 ওভারই আসলে স্পিনারদের দিয়ে বোলিং করান। 4 স্পিনার রয়েছে স্কোয়াডে, একাদশে। সেই 4 স্পিনারই প্রায় তাদের 10 ওভারের কোটা প্রায় পূরণ করে ফেলেছেন, এবং তারা যেভাবে রানের রাশটা টেনে ধরেছেন, নিউজিল্যান্ডকে ওইভাবে ব্যাটিং করছিল শুরু থেকে, তাদেরকে যেভাবে রানের রাশটা টেনে ধরেছেন, তাতে করে দর্শকরা খুশি হবেন। নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে, এখনো 200 রান হয়নি, 5 উইকেট পড়ে গেছে। 108 রানে 4 উইকেট পড়েছিল। এরপরে 57 রানের একটা জুটি গড়েছিলেন গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেল, কিন্তু কিছুক্ষণ আগে গ্লেন ফিলিপসও আউট হয়ে গেছেন। মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ড্যারিল মিচেল অ্যাঙ্কর রোলটা প্লে করছেন এবং দলের রানটাকে এগিয়ে নিচ্ছেন। আমরা জানি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওডিআই এর অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 229। এখন সেই দিকে আসলে এগোতে থাকবে নিউজিল্যান্ড এবং চাইবে সেই রানটাকে আরও বড় করতে। আমরা জানি ইন্ডিয়া প্রথম ম্যাচে, গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচে বাংলাদেশের দেয়া 229 রান ভালোভাবে চেস করেছে। এরপরে পাকিস্তানের বিপক্ষে 242 রানের টার্গেটও তারা খুব স্বাচ্ছন্দ্যে চেস করেছে। এরপর তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তারা প্রথমে ব্যাটিং করেছিল, সেখানে নিউজিল্যান্ডকে 250 রানের টার্গেট দিয়ে তারা জিতেছিল, এবং এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার 265 রানের টার্গেটও তারা চেস করেছে। অর্থাৎ এই মাঠে ভারত কিন্তু খুব দুর্দান্ত খেলছে। আজ চেষ্টা করবে নিউজিল্যান্ড যত বড় স্কোর আসলে দেয়া যায়। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং স্পোর্টস সিটি থেকে সবশেষ খবর ম্যাচের। সরাসরি যুক্ত ছিলাম দুবাই।